ওখানে মাল বিক্রি করতেছি, মানে এই মুহূর্তে খবর যায় যে জামালপুর বাজারে কারখানার আগুন লেগে পুড়ে গেছে। তখন আমি যে জ্ঞান হারাই ফেলছি এরকম অবস্থা, ওই দোকান বন্ধ করে তাড়াহুড়া করে বাজারে আসি। আমি বাজারে আসতে নৌকা পার হইতে হয় স্যার। তো নৌকার মধ্যে হুনি যে ছেলেটা মাত্র নতুন দোকান দিছে, এই সব শেষ। তখন আমি আরও কেন মাথায় আসলো যে আমার একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়া দরকার? কিভাবে আসলো সেই স্বপ্নটা? আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইউটিউব লাইভে আমন্ত্রণ করার জন্য। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মীর, জেলা গাজীপুর, কালীগঞ্জ থানা, জামালপুর গ্রাম। আমি স্যার 5 বোনের মধ্যে এক ভাই। আমার আব্বা ছিল সাধারণ একজন জুট মিল কর্মচারী। আমি লেখাপড়া করছি গ্রামের বাড়িতে ইন্টারমিডিয়েট লেখাপড়া শেষ করার পরে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখি। তখন আব্বার এক মামাতো ভাই বিদেশ থেকে কুয়েতে। তখন উনি বললো যে কোনো একটা কাজ শিখো, কাজ শিখলে বিদেশ আসলে ভালো ইনকাম করতে পারবা। এ প্রেক্ষিতে স্যার আমি টেলারিং কাজ প্লাস এমব্রয়ডারি কাজ শিখি। ওকে, জি স্যার। তখন এই আমার কাজ শেখার শেষ পর্যায়ে আমার আব্বার মামাতো ভাই আমার জন্য ভিসা পাঠায়। তো ভাগ্যের স্যার নির্মম পরিহাস, যখন ভিসা আসে তখন আমি জন্ডিস আক্রান্ত হই। তখন ভিসার মেয়াদ ছিল 3 মাস, কিন্তু 3 মাসের ভিতরে আমার জন্ডিস ভালো হয় নাই। তারপর মেডিকেল অনেকবারই করেছি, একটু কম ছিল, পরে লাস্টে ফাইনাল মেডিকেলে আনফিট হই স্যার। তখন হতাশ হয়ে পড়ি যে জীবনের প্রথম একটা সুযোগ হারালাম, খুবই মন খারাপ। যাই হোক, এভাবে 2-3 মাস অতিবাহিত হলো। তখন ফ্যামিলির সবাইকে নিয়ে, আব্বা আম্মাকে নিয়ে বসলাম যে বিদেশ তো যাওয়া হলো না, তাহলে আমাকে কিছু টাকা দাও, আমি বিজনেস করি। তো আব্বা বলতেছে যে তুমি ছোট মানুষ, তোমাকে দিয়ে বিজনেস হবে না, তুমি বিজনেস শিখতে হবে। তারপরে হয়েছে সবচেয়ে বড় হয়েছে তুমি এলাকার সবার সাথে পরিচিত, তুমি সবাই তোমাকে বাকি নিয়ে ব্যবসা শেষ করে দেবে। তখন বললাম তাহলে আমি বিজনেস শিখি, তারপরে আমাকে টাকা দাও। হ্যাঁ তুমি শিখো। তখন ভাবলাম যে আমার বাড়ি থেকে বাংলাদেশের বৃহত্তম বাবুরহাট পাইকারি বাজার, ওইখানে গেলাম। গিয়ে এক দোকানে প্রশিক্ষণ দিই, সময় নেই, প্রায় 6 মাস ব্যবসা শিখি। কীভাবে মাল কিনতে হয়, কীভাবে সেল দিতে হয়, পাইকারি মাল কীভাবে দিতে হয়, এভাবে শিখতে থাকি। শেখার পর দেখলাম যে প্রফিটটা খুবই ভালো। তো আমি তো ইচ্ছা হয়েছে ব্যবসা করব, এই জন্য যাওয়া। তো আমি মন প্রাণ দিয়ে মানে ব্যবসার মধ্যে সময় দিই। তো মালিক আমাকে খুব ভালোবাসে, আমিও ব্যবসাটাকে নিজের মতন করে দেখি। তখন যেখান থেকে মাল ইসলামপুর থেকে কিনে আনে, প্রথম উনি আমার মালিককে নিয়ে যেত, এখন আমাকে 1 লাখ পাঠায়, তুমি যাও মাল কিনে নিয়ে আসো। তখন আমি ওইখান থেকে মাল কিনে আনি, ফ্যাক্টরিতে মাল তৈরি করি, এইভাবে দেই, তারপর মালও সেল করি। এভাবে চলতেছে। তো এখন পরবর্তী সময় আমি আমার যার কাছ থেকে মাল কিনে আমি বললাম যে ভাই, আমি তো আসছি এখানে বিজনেস শেখার জন্য, আমি নিজে বিজনেস দিব, এই জন্য যদি কিছু হেল্প করতেন। ও ঠিক আছে দেন, যত প্রকার হেল্প লাগে আমরা করবো। আবার যার কাছে বিক্রি করি এদের কাছে বলতাম যে ভাই আমি তো বিজনেস দেওয়ার চিন্তাধারা করে এখানে আসছি, তো আমি তো বিজনেস দেবো, আপনারা যদি আমার কাছে মাল কিনেন আমি একটু কম রেটে দেবো। অবশ্যই নিব, আপনি সুন্দর করে ছোটোখাটো একটা দোকান দেন, আমরা আছি আপনার পাশে। তারপর এই বিষয়গুলো আমি আব্বার কাছে বললাম যে আমি মাল ক্রয় করতে পারি, বিক্রি করতে পারি, এখন আব্বা আমাকে তুমি কিছু টাকা দাও। যাই হোক, তারপর অনেক বোঝাসোঝার পরে আমার 50,000 টাকা দেয় আমাকে আব্বা। তখন শেখেশ্বর বাবুরহাট সিস্টেম হলো প্রতি বছরে একবার ভাড়া দিতে হয়। তখন আমি ছোট্ট একটা দোকান নিয়ে 50,000 টাকা ভাড়া দেওয়া, 10,000 টাকা ভাড়া দেওয়া, 50,000 টাকা আমাকে আব্বা দেয়। আমি 2টা মেশিন কিনি 12,000 টাকা দিয়ে। জামালপুর বাজার একটা দোকানে 250 টাকা মাসিক ভাড়া, ওইখানে তৈরি করি, শেখেশ্বর নিয়ে বিক্রি করি। এভাবে চলতেছে। আমি নিজে এমব্রয়ডারি করি, নিজে সেলাই করি, 5 দিন কাজ করি, 2 দিন শেখেশ্বর বাবুরহাটে বিক্রি করি। তো যেই পার্টির সাথে আগে কথা ছিল, তো সেটা আমাকে অর্ডার দেয়, এভাবে করে দেবেন, আমি ওইভাবে করে দিই। দেখা গেছে যে 5 দিন যে মালগুলো প্রোডাকশন করি, আমি ওইখানে 1 ঘন্টায় মালগুলো সেল হয়ে যায় হাটে নিলে। যাই হোক, চলতেছে বেশ ভালো। কিছুদিন পর আমি একজন কর্মচারী নিলাম সেলাই কাজ করার জন্য, আর আমি এমব্রয়ডারি করি। এভাবে চলতেছে। ব্যবসার বয়স 6 মাস।
তো অনেক অর্ডার, একদিন খুব অর্ডার, অনেক অর্ডার। তখন পুরো সপ্তাহ রাত জায়গা কাজ কইরা তখন সে যে জামালপুর বাজারে যে দোকানটা, কারখানাটা, ওইখান থেকে সারা রাত্র জায়গা, সকালবেলা ভোরে বস্তা বাইন্দা শেখেশ্বর মাল নিয়ে যাই। তো মাল নিয়ে যাওয়ার পরে ওখানে মাল বিক্রি করতেছি, মানে এই মুহূর্তে খবর যায় যে জামালপুর বাজারের কারখানাটা আগুন লেগে পড়ে গেছে। তখন আমি যে জ্ঞান হারাই ফেলছি এরকম অবস্থা। যাই হোক, ওই দোকান বন্ধ করে তাড়াহুড়া করে বাজারে আসি। আমি বাজারে আসতে নৌকা পার হইতে হয় স্যার। তো নৌকার মধ্যে হুনি যে ছেলেটা মাত্র নতুন দোকান দিছে, এই সব শেষ। তখন আমি আরও ভেঙে পড়ি। যাই হোক, আইসা দেখলাম যে একেবারে পুরে ছাই হয়ে গেল। তো ভাগ্যক্রমে কিছু মাল সেখানে বাবুরহাটে ছিল। তখন আব্বা আমাকে সান্ত্বনা দিয়েছে, বাবা তুমি কিনতো না, তুমি দেখবো যে একদিন অনেক বড় হবা। কারণ হচ্ছে যে সকালবেলা যদি আগুন লাগে, মুরব্বীদের কাছে শুনছি ব্যবসা নাকি অনেক বড় হয়, আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে। তখন আমি যাই হোক এভাবে চলছে। তো বাসায় চলে যাই, সারা রাত আর টেনশনে ঘুম আসে না। মাত্র ব্যবসা শুরু করলাম, একটা বড় অ্যাক্সিডেন্ট। যাই হোক, পরের দিনের হাটে আবার শেখেশ্বর হাটে যাই। তো সম্পূর্ণ মালগুলো বিক্রি করি। মালগুলো বিক্রি করার পর আমি ওইখান থেকে আবার কিছু টাকা নিয়ে মেশিন কিনি। মেশিন কিনে আমার বাসায় ওই সেলাই কাজ করতেছি, কারণ রানিং হাট। এখন যে দোকানটা করছে এটা তো করতে একটু সময় লাগবো। তখন আমি বাড়ি থেকে তৈরি করি, হাটে নিয়ে বিক্রি করি। এরকমভাবে চলতেছে। তখন ব্যবসার বয়স 10 মাস। তখন ওই যে শেখেশ্বর বাবুরহাটের যে সিস্টেম, 1 বছরে ভাড়া দিতে হয় একদিনে। তখন আমাকে বলতেছে যে আগামী বছর যদি ভাড়া নিতে চান তাহলে আমাকে 30,000 টাকা দেবেন। আগের 10 থেকে 30। জি। তখন আমি বললাম যে ভাই, আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি, আসলে এই বিষয়ে আমি তো ক্ষতিগ্রস্ত, আমাকে যদি একটু কমিয়ে দিতেন তাহলে আমি নিতে পারতাম। কয় না, আপনি 2 মাস আগে জানাইছি, এই জন্যই যে আপনি যদি ভাড়া নেন তাহলে এখন বলবেন, না হলে আমি অন্য কাছে দিয়ে দেবো। তখন এখন আমার দোকান পুরে যে পুঁজি কমে গেছে। এখন আমি দেখি যে ওখান থেকে 30,000 টাকা দোকান নেওয়ার আমার ক্যাপাসিটি নাই। তখন আমি বাড়িতে আব্বা আমার এনে বসি এই বিষয়ে। তখন একটা সিদ্ধান্ত নেই যে জামালপুর বাজারের কারখানাতে মাল তৈরি করবো, আর যেই পার্টিগুলো আছে ওই দোকানে বিক্রি করব। তখন আমার শেখেশ্বর বাবুরহাটে যারা মাল কিনতো ওদের সাথে আলাপ করলাম যে ভাই, আমার তো পুঁজি অল্প, আমি তো আগামী বছর থেকে দোকান ভাড়া নিতে পারতেছি না, তা আমি যদি আপনাদের দোকানে পৌঁছে দিই তাহলে মাল নেবেন? তাহলে এরা বললো যে আরও তো আমাদের জন্য ভালো প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই নেব। তখন আমি ওই দোকানটা ছেড়ে দিই। জামালপুর বাজারে যে দোকান ছিল ওইখান থেকে মাল তৈরি করি, দোকানে বিক্রি করতেছি। তো নিজে তৈরি করি, নিজে কাজ করি, মোটামুটি প্রফিট ভালোই চলতেছে। মোটামুটি 2 বছর করার পরে ভালো একটা প্রফিটে আসি। তো এই দিকে আমার আব্বা বলতেছে যে এখন পরবর্তী সময় 2 বছর পরে আমাকে বিয়ে করে দেয়। তখন আমি বিয়ে করি। তখন বিজনেস আবার সুন্দরভাবে চলতেছে। তো আমার স্ত্রী কিছুদিন যাওয়ার পরে বলে যে আমাকে তুমি টেলারিং কাজটা শিখাও। তখন আমি শিখাই। তো আমাকে সহযোগিতা করতে থাকে। এমনিভাবে 4-5 বছর যাওয়ার পরে 1,05,000 টাকা পুঁজি হলো। তখন আমি যে বোরকা বিক্রি করতাম, কালীগঞ্জ বাজারের এক আশিস আচার্য, ওনার কাছে উনি খুব ভালো মানুষ, মালের গেটআপও খুব ভালো, উনি সুন্দর সুন্দর কালেকশন। আমি বলতাম যে ভাই, আমাকে রেডিমেড ব্যবসা শিখান না, কই থেকে মাল কিনেন। পরে বলছে যে আপনি একটা দোকান দেন, আমি মাল কিনে দেবো, আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। পরবর্তী সময় আমি ভাগ্যক্রমে আমার কারখানার সামনে একটি দোকান পাই ভাড়া। তখন আমি ওইখান থেকে ভাড়া নেই। ভাড়া নেওয়ার পরে আমার ওই বন্ধু 80,000 মাল কিনে দেয়। কীভাবে চলতেছে, ব্যবসা করতেছি। এখন সারাদিনে 10,000, 15,000, 20,000 টাকা খুচরা বিক্রি করতে পারছি। লাভের সংখ্যা মোটামুটি ভালো। তো পাইকারি থেকে খুচরা ব্যবসার একটু ভালো দেখতেছি। এখন তো আমি আর সেলাই কাজ করতে পারি না, এমব্রয়ডারি করতে পারি না, সারাদিন সেলে ব্যস্ত থাকি। তখন আমি আবার 2 জন লোক নিয়োগ দিই কাজ করার জন্য, আর 1 জন লোক নিয়োগ দিই মার্কেটে সেল করার জন্য, পাইকারি বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো এভাবে চলতে মনে করেন যে ব্যবসার বয়স যখন আরও 2 বছর হলো, আমি আরও মেশিন বাড়াই। করতে মেশিন হলো 10টা মেশিন, 2 জন কাটিং মাস্টার, ম্যানেজার আছে 1 জন, সেলসম্যান, এমনি মিলাইয়া আমার 20-22 জনের মতন কর্মচারী। ব্যবসাটা খুব সুন্দরভাবে চলছে। চলার পরে লাভের সংখ্যা ভালো। কিছুদিন পরে আমি আরেকটা দোকান ক্রয় করি। এই 2টা দোকান ভাড়া, পরের দোকানটা আমি ক্রয় করে এখানে আমি বোরকা হাউস দিই, বোরকা বিক্রি করতেছি। তো ওই দিকে ব্যবসার পরিস্থিতি ভালো। ওই সময় স্যার আমার ডিসপ্লে নিয়ে দোকানের অ্যাড ছিল,
আমার দোকানের নাম সোনালী ফ্যাশন, ডিকশনারি অ্যাড ছিল, সবার একটা সুপরিচিত, লাভ করতাম সীমিত, মানে এক নামে আসতো সোনালী ফ্যাশনে যাবো মাল কি করবো, এভাবে চলছে। ব্যবসার অবস্থা না লাগে খুবই ভালো। এখন আমাদের এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়াজ মাহফিল আমার দাওয়াত করে। তো আমি যে ভাবি যে আল্লাহ তোমাকে একবারে নিঃস্ব করে দিয়েছিল, তো আমার একজন দিছে, তো আমি একটু দান বেশি করি না। তো আমি মানে দান খরচ করি, যাই, আমাকে একটু বাহবা দেয়, একটু মানে আমার কাছে ভালো লাগে। যাই হোক, কিন্তু আমার যে বন্ধু বান্ধব ছিল মানে সবাই ওই দিকে উৎসাহ করার জন্য একটু বেশি মনোযোগ দিয়ে আমি ব্যবসার দিকে আর মন দিতে পারি নাই, মানে ওইটা ছিল আমার বেশি ভুল। পরবর্তী সময়ে এক পর্যায়ে আমি 16 সনে একটি পোশাক মেলা স্যার আমার দোকানে, আমার একটা দোকানে স্যার 50টা পুরস্কার, 1000 টাকার কেনাকাটা করলে একটি টিকিট ফ্রি, অনেক সেল হয়, অনেক সেল হয়। পরবর্তী সময় আমি মানে আমাদের দোকানটা হয়েছে জামালপুর ইউনিয়ন প্লাস বাদুরশাহী ইউনিয়ন মাঝামাঝি। আমি জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান, বাদুরশাহী ইউনিয়নের চেয়ারম্যানরে উপস্থিত রাখিয়া আমি ড্র দিই। তখন সুন্দরভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য চেয়ারম্যান বলছিল যে জামালপুর বাজারে ছোট্ট একটি ছেলে ব্যবসা করে আজকে কাস্টমারকে কিছু দিচ্ছে, জামালপুর বাজার এখন চিনছে কাস্টমারে, আর তোমরা এত বড় ব্যবসায়ী, তোমরা যখন তো কোনো এই বিষয়ে উদ্যোগ নেও না, এখন সাইফুলের কাছ থেকে শিখো তোমরা। এরকম যখন আলোচনা করতে থাকে তখন জামালপুর বাজারে যে বড় বড় ব্যবসায়ীগুলো আমার পিছু শত্রু আকার ধারণ করে, এটা অন্যভাবে দেখে। যাই হোক, তখন আমি স্যার ওই ড্র দেওয়ার পরে সবার পুরস্কার বিতরণ করে পরের দিন আমার বন্ধু বান্ধব নিয়ে আমি কক্সবাজারে চলে যাই। ওইখানে যাই, ওইখান থেকে যে আসার পরই আমাদের কিছুদিন পরই আমার ব্যবসায় কালো মেঘ নেমে আসে, জীবনে এক অন্ধকার। আশেপাশের দোকানদার সব কিছু মিলে, কর্মচারীর লোক মিলে আমার দোকানের সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমার ব্যবসা একেবারেই মানে কিছু মানে পর্যায়ক্রমে 2 বছরের ভিতরে খুব একেবারে ব্যবসার অবস্থা খুব খারাপ করে চলে যায়। আমি স্যার 35 লক্ষ টাকা তখন আমি দেনা হয়ে যাই। আচ্ছা, কারণ কি, মানে কেন এই ঘটনাটা ঘটে? স্যার আমি যখন ব্যবসা থেকে বাহিরে বেশি সময় দেই তখন এটা করা যাবে না। জি এটা জি জি একটা শিক্ষা। জি জি তখন ওরা কাটিং মাস্টার থেকে সেলসম্যান পর্যন্ত সবাই একজোট হয়। আমি একদিন বুরকা 300 পিস বুরকার মানে 300 পিস বুরকা হবে এরকম থান দিছি। আমি মার্কেটে চলে আসি, রাত্রে দেখি যে 220 পিস লেগছে। তখন আমি বললাম যে 300 পিস বুরকার দিলাম, তুমি 220 পিস লেগছো, কারণ কি? আর বাদ বাকি মাল কই না, আপনি ভুল করছেন, আমি তো প্রোডাকশনে কাটি, প্রোডাকশনে 10 টাকা করে দিতাম স্যার এক পিস মাল কাটলে, তো প্রোডাকশনে কাটি, আমি তো 80 পিস মাল কি কম লিখবো? তখন আমি ভাবলাম যে আমি তো ব্যস্ততা আসো, ভুল আমার হতে পারে। যাই হোক, এটা নিয়ে আর মাথা কামাইছি না। পরবর্তী সময় এইভাবে চলতেছে। তখন মনে করে যে পরবর্তী সময় ভাবলাম যে একেবারে মানে সব কর্মচারী একেবারে ম্যানেজার থেকে সেলসম্যান পর্যন্ত একজুট হইয়া একটা মানে পরিবেশ তৈরি করছে যে আমি যে ধরতে না পারি। এখন আমি একটা বিদেশি লোকের বেতন দিই সেলসম্যান 10,000 টাকা, কিন্তু হ্যাঁ দেখি খরচ করে অনেক টাকা বেশি। তখন আমার সন্দেহ হয়েছে। তখন আমি আমার শোরুমে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভালো ভিড় থাকতো। তখন হ্যাঁ আসা ডিউটি 8টার সময় কিন্তু হ্যাঁ মানে গুছায় লেট করে যখন নাকি দোকানে সব ভিড় থাকে আমি ব্যস্ত থাকি, তখন হ্যাঁ মাল নিয়ে যায়। তো এত পিস নিছি। তখন আমি কইতেছি যে কি মাল কি বেশি দরে বিক্রি করে টাকা খরচ করে না আমার মাল বিক্রি করে, এরকম ভিতরে একটা সন্দেহ যাচ্ছে। তখন আমি একদিন কই আজকে চেক দেব। তখন আমি খুব ব্যস্ত, ওই সময় মাল নিয়ে যেতেছি। তখন বললাম যে কত পিস? হ্যাঁ বলছে যে 80 পিস। আমি কই না, আমার অনুমান মনে হইতেছে মাল বেশ কম আছে, তুমি আবার নতুন করে গুনো। পরে কয় আমাকে কি অবিশ্বাস করতেছিলাম কিনা? অবিশ্বাস না, হিসাবের বিষয় আছে, তুমি গুনো। হ্যাঁ গুনতে রাজি না। তারপর আরেক কর্মচারী এটা গুনায় দেখি যে 21 পিস মাল বেশি নিছে স্যার। পার পিস মালের দাম 1100 টাকা পিস। তখন থেকে আমি পরে মালিক সমিতির মধ্যে বিচার দিই। বিচার দেওয়ার পরে তখন মানে তথ্য নিয়ে দেখি যে সবাই একজোট। তখন স্যার আমি ওই স্টাফটাই পুরো বাদ দিয়ে দিই। মানে ওই সময় আমি সবচেয়ে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই স্যার। 35 লক্ষ টাকা দেনা হয়ে যায়। হ্যাঁ, 35 লক্ষ স্যার দেনা হয়ে যায়। কিন্তু আমি মার্কেটে বাকি দিতাম, ওইখানেও কিছু টাকা পাবো, কিন্তু ওই টাকাটা আনতে পারি না। তার কারণ হচ্ছে আমি তো এখন আর মাল দিতে পারি না, টাকা নাই। এখন স্যার খুচরা দোকানে আইসা কাস্টমারে বলে, সাইফুল ভাই আপনার দোকানের এই অবস্থা কেন? মাল কই? মাল দেন না কেন? আমরা তো অন্য খানতে মাল কিনতে ভালো লাগে না, আপনার লোক একটা সম্পর্ক। আমি কই ঠিক আছে আমি দিচ্ছি, আমি একটু ভিক্টোরিয়া করে একটু চাপে আছি। যাই হোক, এই মানে তখন
দিনটা 24 ঘন্টা খালি টেনশন, কি করব, কই থেকে টাকা পাইবো, ব্যবসা আবার কীভাবে দাঁড়া করাবো। তখন স্যার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবার কাছে যাই আমি স্যার মানুষের লক্ষ লক্ষ টাকা হাওলাত দিছি, দাঁড় দিছি, সহযোগিতা করছি, কিন্তু আমাকে কেউ 5টা পয়সা দেয় না। এখন আর করবে না? না, 5টা পয়সা দেয় না স্যার। তখন খুবই হতাশাগ্রস্ত, কি করব। তখন স্যার এমন সময় আমি মোবাইলে স্যার আপনার ইউটিউবে একটা ভিডিও দেখি, ভিডিওর মাঝে বলছেন স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবেই। এটা আমি কয়েকবার দেখতে থাকি স্যার। দেখে তো আমি ভাবলাম যে না, আমার তো লেগে থাকতে হবে, দেখি কি আছে। তারপর স্যার আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করি, 90 দিন সেশন চর্চা ক্লাসে যুক্ত হই এবং স্যার কথা বলার জড়তা কারণের জন্য 30টা ভিডিও করি। কীভাবে চলছে তখন স্যার আপনি বলছেন যে আপনার ব্যবসা আইডিয়া ব্যাংকেরে বুঝান, যার কাছ থেকে পুঁজি নেবেন হেরে বুঝান। তখন আমি ভাবলাম যে ব্যাংকেও আমার এখন দিবে না লোন, মানে আমি তো পরিবার আত্মীয় স্বজনের সবার কাছ থেকে তো ফেল হয়ে আসলাম, ব্যর্থ। এখন একটা পথ আছে আমার, যাদের কাছে ব্যবসা করছি এদের কাছে বইলা দেখি। তখন স্যার আপনার কথা মতো আমি সুন্দর করে গুছাইয়া মানে একটা ফাইল তৈরি করছি স্যার। এই থেকে কি আমার ক্ষতিগ্রস্ত, কেমনে কি হলো, ফাইল তৈরি করছি। তখন আমার 35 লক্ষ দেনা থাকলো, আমি মার্কেটে পাইতাম 65 লক্ষ টাকা, বাকি ছিল আমার, বাকি আমি পাইতাম। পরবর্তী সময় বললাম যে ভাই আমি কিছু দেনাগ্রস্ত আছি, ঠিক আছে, কিন্তু আমি মার্কেটে 65 লক্ষ টাকা পাই, কিন্তু আমি এই টাকাটা উড়াইতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমি মাল দিতে পারতেছি না। এখন আমরা যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমি ঘুরে দাঁড়াতে পারতাম। তখন বললো যে কী ধরনের হেল্প? আমি বললাম যে আপনারা বাকিতে আমাকে মাল দেন, আমি মাল বিক্রি করে আপনাকে আবার দিয়ে দেবো। তখন আমার 4-5টা পার্টি আমাকে সহযোগিতা করে, কেউ 5 লক্ষ টাকা, কেউ 3 লক্ষ টাকা, কেউ 2 লক্ষ টাকা, এমনি করে আমার 12 লক্ষ টাকা স্যার মাল দেয়, বাকিতে দেয়। অসাধারণ। জি, তখন আমার নতুন যাত্রা আবার শুরু হলো, মনটা খুব ভালো, ব্যবসা করতেছি। প্রতি সপ্তাহে স্যার ওই যে আমি 65 লক্ষ টাকা পামু, যে কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 এরকমভাবে দিতেছে, সপ্তাহে দিতেছে, আর আমিও মাল মানে কিনতেছি। আর স্যার যেই বাকি টাকা 4-5টা মহাজনে দিছে, প্রতি সপ্তাহে বিক্রি করে আবার দিতেছে, আবার নতুন করে মাল আনতেছি। এভাবে শুরু হলো আবার ব্যবসা। তারপর স্যার যখন ব্যবসার বয়স 6 মাস হয় তখন আমি মার্কেট থেকে প্রায় 10 লক্ষ টাকা বাকিতে, মানে আমার যে বাকি টাকাটা ছিল, বাকি টাকাটা আমার উঠাই। 10 লক্ষ টাকা উঠানোর পরে এই 6 মাসে মোটামুটি লাখ 2 টাকা আবার পুঁজি লাভ হচ্ছে। তখন আমি ওই যে 12 লক্ষ টাকা আনছিলাম, এই 12 লক্ষ টাকা 4-5 জন মিলিয়ে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এরা ভীষণ খুশি, আরও আমার পরবর্তী সময় আরও মাল বাড়ায় দিল। এভাবে স্যার চলছে। 1 বছরের মাথায় পরবর্তী সময় আমার মার্কেট থেকে আরও পাই 10 লাখ টাকা। এভাবে চলতে মনে করেন 2 বছরের মাথায় আমি 65 লাখ টাকার মধ্যে 50 লাখ টাকায় আমি মানে আমার হাতে নিয়ে আসি। আমি স্যার ওইখানে 50 লাখ টাকা পিছনে একটা কারণ আছে স্যার। আমার যে মালটা মার্কেটে বিক্রি ছিল 1000 টাকা, আমি ওই মালটা যে আর কাছে বাকি পাইতাম, এর কাছে 900 টাকা বিক্রি করতাম। ওকে, আমি 900 টাকা বিক্রি এই জন্য যে হ্যাঁ আমার কাছে নিয়ে লাভ করুক, আমার আগের টাকাটা দেখ। আমার এই কৌশলে আমি কম রেটে বিক্রি করতাম স্যার। তখন আমার টাকার আস্তে আস্তে উঠে আসে। যাই হোক, তখন মনটা খুব ভালো, 35 লক্ষ টাকাও দিয়ে দিচ্ছি, আবার এখন আমার পুঁজিও কিছু হইলো। এভাবে ব্যবসা চলতেছে। এখন দিনটা 24 ঘন্টা পরিশ্রম দিই, 24 ঘন্টা ব্যবসায় মানে ঘুমটা ছাড়া আর কি। এখন ওই যে বিভিন্ন থেকে দাওয়াত আসে, কার্ড আসে, এখন মানে শতকরা 80 জনের বাদ দিই, আর 10টা রিসিভ করি, যেটা না দিলে নয়, এটা দোকানের লোক দিয়ে পাঠাই, আমি আর যাই না, একেবারে ব্যর্থ, মানে একেবারে বাদ দিয়েছি এটা। কারণ বন্ধু বান্ধবরা আমার সবচেয়ে বেশি ক্ষতি করছে। দুঃখের কোনো স্মৃতি যেটা এখন আপনার কষ্ট লাগে? সবচেয়ে বড় দুঃখের স্মৃতি হলো স্যার, আমি যখন মানুষের কাছে মানে এত ভালো পাত্র ছিলাম ব্যবসা করে, মানে সবাই বাহবা দিত, আমি যখন ভুলের কারণে লোক দোকানে নিয়োগ দেওয়ার পরে আমার সব শান্তশিষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে যায়, তখন স্যার আমার একটা কথা এখনও মনে পড়ে। আমার জামালপুর থেকে কালীগঞ্জ যাইতে 20 টাকা ভাড়া লাগে, আমি যে কালীগঞ্জ যাবো 20 টাকা ভাড়াও ছিল না স্যার, মানে এরকম অবস্থা। মানে এই সময় মনে হলে আমার সবচেয়ে বড় কষ্ট লাগে স্যার। ব্যবসায় ভালো অবস্থানে যাইয়া খারাপ যাওয়া এদের জীবনে যে কত কষ্ট, যারা গেছে শুধু স্যার ওরাই বলতে পারবে। এবং ওই সময়টা সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কেউ সাহায্য করতে চায় না। জি না স্যার, এটা হচ্ছে আরেকটা বাস্তবতা, জি স্যার, মানতে হবে।
এখন আপনার মাসের সেল কত? এখন স্যার বর্তমানে আপনাদের দোয়া বরকতে ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে তারপরে স্যার ওই যে সেশন ভিডিও করি অনলাইনে অফলাইনে সহ 12 থেকে 15 লক্ষ টাকা স্যার এখন সেল। অসাধারণ অসাধারণ। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে স্যার আজ থেকে 10 বছরের ভিতরে আমি প্রথম দিলাম সোনালী টেলার্স অ্যান্ড ফেব্রিক্স, পরে সোনালী ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস, তারপর সোনালী বুরকা হাউস। আমি স্যার সোনালী প্রাইভেট লিমিটেড করতে চাই। অসাধারণ অসাধারণ। আরেকটা স্বপ্ন হলো স্যার আমি আমার এলাকার জামালপুর মিরপাড়া হাফিজিয়া এতিমখানা একটা মাদ্রাসা আছে, আমি ওই মাদ্রাসাটা বড় আকারে করে 5 তলা বিল্ডিং করে আমি আমার এলাকার যত অসহায় লোক আছে ফ্রি পড়াবো স্যার। অসাধারণ, খুব ভালো লাগলো শুনে। আর স্যার ফাউন্ডেশনে যারা যুক্ত আছে, যারা স্যার ব্যবসা করে মানে রানিং অবস্থায় পড়ে গেছে অ্যাক্সিডেন্টলি, আমি স্যার ওদের পাশে দাঁড়াবো, কারণ এই যে কত কষ্ট ওইটা আমি স্যার বুঝছি স্যার। মানে ব্যবসা থেকে পড়ে গিয়ে দ্বিতীয়বার দাঁড়ানো খুব কষ্ট। গল্প থেকেও আজকে অনেকেই শিখলো যে আসলে কিভাবে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হয়, সেটাও শিখলো। জি স্যার। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ।